পূর্ণতাকে মিটিমিটি হাসতে দেখে পাশে বসা ছেলেটা কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেয়েটা পাগল নাকি ভাবছে ছেলেটা। এই হাসছে এই কাঁদছে, মেয়েটার হাব ভাব ও কিছু বুঝতে পারছে না। ছেলেটার ফোনের রিংটোন জোরে বাজতে পূর্ণতার ধ্যান চূর্ণ হয়। ও সোজা হয়ে এক পলক ছেলেটার দিকে তাকিয়ে আবার জানালা দিয়ে বাইরে দৃষ্টি ফেলে। ছেলেটি ওকে ডেকে ওঠে, একটা কথা জিজ্ঞেস করব। পূর্ণতা জানালা থেকে দৃষ্টি সরিয়ে ছেলেটির দিকে তাকালো, তারপর গম্ভীর মুখ করে দৃষ্টি সরিয়ে নিল। ছেলেটি জবাব না পেয়ে বলল, আই এম তুষার, আপনি? পূর্ণতা কটমট করে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি আপনার নাম জানতে চেয়েছি? তুষার থতমত খেয়ে বলল, জি না, কিন্তু আমি বললাম 5-6 ঘন্টা একসাথে জার্নি করব, পাশাপাশি বসে থাকব, কিন্তু পরিচিত হব না, ব্যাপারটা কেমন না? ধরেন হঠাৎ একদিন আমাদের দেখা হয়ে গেল, তখন কি বলে সম্বোধন করব? পূর্ণতা বিরক্তিকর কণ্ঠে বলল, আমাদের কখনোই দেখা হবে না, আর হলেও আমি আপনাকে চিনব না। আপনার আমাকে চেনার প্রয়োজন নেই। আপনি মনে হয় অনেক বেশি ডিপ্রেশনে আছেন, তাই না? পূর্ণতা আর কোনো জবাব দিল না। রাগী দৃষ্টিতে একবার তুষারের দিকে চেয়ে অন্যদিকে তাকালো। এমন বাচাল মানুষের সাথে ওকে বসতে হলো। পূর্ণতা ফের অতীতে চলে গেল। ভিজে ভিজে বাসায় যেতেই পূর্ণতা মায়ের কাছে এক গাদা বকুনি খেলো। পূর্ণতার তখন মেজাজ গরম হয়ে আছে, প্রভাতের সাথে ঝগড়া করে, আর ফুলগুলো সব নষ্ট হয়ে গেল। কে ওই লোকটা? তখন আর ওটা মাথায় আসেনি। ছেলেটা ওদের বাসায় কি করছে? পূর্ণতা মায়ের বকা তোয়াক্কা না করে রুমে চলে গিয়েছে। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। ও গোসল করে ড্রেস চেঞ্জ করে নেয়। এখন এক কাপ চা খাওয়া দরকার। এই জন্য ও নিচে আসে, এসে দেখে ভেজা পোশাকে প্রভাত সোফায় বসে আছে। ওর চোখ কপালে উঠে যায়। প্রভাতকে নিজেদের ড্রয়িং রুমে বসে থাকতে দেখে ও তেড়ে আসে প্রভাতের দিকে। আপনি আমার বাসায় কি করছেন? কোন সাহসে আমার বাসায় ঢুকেছেন? আম্মু কোথায়? বলে চিৎকার করে আম্মু বলে ডেকে ওঠে। এইদিকে প্রভাত পূর্ণতার চিৎকার শুনে বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে। প্রভাত পূর্ণতার চিৎকার শব্দ কানে হাত দিয়ে রেখেছে। পূর্ণতা চিৎকার করে একটানা আম্মু বলে ডাকছে। ভেতর থেকে ওর আম্মু ধমক দিল ওকে। পূর্ণতা চিৎকার থামিয়ে অপমানিত বোধ করে তাকালো প্রভাতের দিকে। দেখলো প্রভাত কানে হাত দিয়ে রেখেছে। ও চোখ ছোট ছোট করে বলল, আপনি কানে হাত দিয়েছেন কেন? প্রভাত কান থেকে আঙুল সরিয়ে বলল, যেভাবে চিৎকার করছিলে কানে তালা ফেটে বইরা হয়ে যেতাম, সেই ভয়ে এই পন্থা অবলম্বন করতে হলো। আপনার এত বড় সাহস, আপনি আমাকে আমার বাসায় দাঁড়িয়ে অপমান করছেন? পূর্ণতার মা রোজিনা বেগম এগিয়ে এসে বললেন প্রভাতকে, হ্যাঁ ভাইয়ের সাথে কথা বললাম, তুমি তাহলে ভাড়া থাকবে? প্রভাত বলল, জি আন্টি। পূর্ণ, যা তো প্রভাতকে ও রুমটা দেখিয়ে দিয়ে আয়। গতকাল যে রুমটা পরিষ্কার করালাম ওই রুমে থাকবে। চাবিটা নিয়ে যা, আমার ড্রেসিং টেবিলের সামনেই রাখা আছে। পূর্ণতা আকাশ থেকে পড়ে বলল, হোয়াট? উনি আমাদের বাসায় থাকবে কেন আম্মু? জানো উনি কত বেয়াদব? আমি কত কষ্ট করে গাছে উঠে এতগুলো ফুল পারলাম, আর ওনার জন্য সবগুলো ফুল নষ্ট হয়ে গেছে। আমাদের বাসায় এসে আমাকে অপমান করছে। তুমি ওনাকে আমাদের বাসায় থাকতে দিচ্ছ? অসম্ভব, আমি ওনাকে কিছুতেই আমাদের বাসায় থাকতে দেব না। এই যে বের হন আমাদের বাসা থেকে, এখনই বের হন বলছি। উত্তেজনায় পূর্ণতা গাছে ওঠার কথাটা বলেই দিয়েছে। রোজিনা বেগম মেয়ের দিকে কটমট চোখে তাকিয়ে বললেন, তুই আবার গাছে উঠেছিলি? পূর্ণতা নিজের কথায় নিজেই ফেঁসে গেছে। বুঝতে পেরে আমতা আমতা করতে লাগলো। রোজিনা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? তাড়াতাড়ি সরি বল, আর আমি যা বলছি তাই কর, বেয়াদব মেয়ে। মা রেগে আছে। বুঝতে পেরে পূর্ণতা আর মায়ের ধমকের ওপরে কথা বলল না, কিন্তু ভেতরে ভেতরে রাগে ফেটে যাচ্ছে। পূর্ণতা ওর মায়ের দিকে থেকে চোখ সরিয়ে আগুন দৃষ্টিতে তাকালো প্রভাতের দিকে, তারপর গজগজ করে চলে যাওয়া ধরল। রোজিনা বেগম প্রভাতের দিকে তাকিয়ে লাজুক কণ্ঠে বললেন, ওর কথায় কিছু মনে করো না বাবা, ছোট তো, বোঝে না কোথায় কি বলতে হয়। এক বাপের এক মেয়ে তো, এই জন্য মাথায় 100 ডিগ্রি রাগ। দেখো না কেমন চাটাং চাটাং কথা বলল। বাবাকে দেখে একটু ভয় পায়, কিন্তু তাকে তো কাছেই পাই না, সে তো তার কাজ নিয়ে ব্যস্ত। আমি যতই রাগ ধমক দেই না কেন, এই মেয়েকে শোধরাতে পারি না। চলো আমি তোমাকে এরকম দেখিয়ে দিচ্ছি।
প্রবলেম নেই আন্টি। রোজিনা বেগম রুমে চলে গেল চাবি আনতে। অল্প বয়সী মেয়েদের রাগটা একটু বেশিই থাকে, এরা বুঝে কম, চিল্লায় বেশি। প্রভাত সিঁড়ির কাছে পূর্ণতাকে দাঁড়িয়ে থাকতে দেখে ওকে শুনিয়ে শুনিয়ে বলল। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে পূর্ণতা প্রভাতের কথা শুনে রাগে অগ্নিমূর্তি ধারণ করলো। পূর্ণতা রুমে এসে ঠাস করে দরজা আটকে দিল। রুমে এসে রাগে চিৎকার করে উঠল। আম্মু কিভাবে ওর নামে বদনাম করলো? একটা বাইরের বেয়াদব ছেলের কাছে নিজের মেয়ের প্রতি কোনো ভালোবাসা নেই। কিভাবে ওকে অপমান করলো ছেলেটা? ওদের বাসায় এসেছে আর ওকেই সমানে অপমান অপদস্থ করে যাচ্ছে, আর ও কিচ্ছুটি করতে পারছে না। রোজিনা বেগম প্রভাতকে দুপুরের খাবার ওদের সাথে খেতে বললেন, কারণ যে বৃষ্টি এই অবস্থা বাইরে যাওয়া সম্ভব নয়। আর প্রভাত সাথে করে একটা ব্যাগ এনেছে, যাতে শুধু নিজের প্রয়োজনীয় জামা কাপড় ও বই খাতা নিয়ে এসেছে। প্রভাত রুমে এসে ফোনটা অন করে চার্জে বসালো আর নিজের ভেজা পোশাক পরিবর্তন করে নিল। শীতে চামড়া সাদা হয়ে গেছে, অনেক সময় ধরে ভিজেছিল। দুইটা হাঁচিও দিল। প্রভাত ল্যাপটপ বের করে ভালো করে মুছে নিল, যদি পানি যায় সর্বনাশ হবে। ব্যাগে কয়েকটা বিস্কুট ছিল, একটা ছিঁড়ে কামড় দিতে লাগলো, কারণ সকাল থেকে না খাওয়া। 1 কাপ চা ব্যতীত কিছুই খাওয়া হয়নি। প্রভাত পড়ালেখার জন্য ঢাকায় এসেছে। স্টুডেন্ট ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, কিন্তু লোক না থাকায় হোস্টেলে সিট পায়নি। এই জন্য এই বিলম্ব পদ্ধতি। ভাড়া ছাড়া প্রভাত থাকবে না। ঢাকা শহরে নিজের আপন কেউ না থাকলেও নিজেদের এলাকার মোটামুটি ভালো পরিবারের ছেলেও। প্রভাত ল্যাপটপে কিছু করছে আর বিস্কুট খাচ্ছে। তখন দরজায় নক না করেই রুমে প্রবেশ করলো পূর্ণতা। পূর্ণতাকে জোর করেই ধমক দিয়ে পাঠিয়েছে এখানে। প্রভাতকে খেতে ডাকতে পাঠিয়েছে রোজিনা পূর্ণতা সোজা রুমের ভেতরে গিয়ে কোমরে হাত দিয়ে বলল, আপনি তখন কি বলছিলেন যেন? প্রভাত ল্যাপটপ অফ করে সোজা হয়ে ওর দিকে তাকিয়ে বলল, কি বলছিলাম? সাধু সাজবেন না, আমি কিন্তু সব শুনেছি। শুনলে আবার আমাকে জিজ্ঞেস করছো কেন? নাকের পাটা ফুলিয়ে পূর্ণতা বলল, আমার বাসায় এসে আমাকে পাল্টা প্রশ্ন করছেন? দয়া করে থাকতে দিয়েছি তাই মাথায় উঠে বসবেন, তাই না? আমি তো তোমার কাছে দয়া চাইনি, আমি ভাড়া দিয়েই থাকবো। আমাকে টাকার গরম দেখাচ্ছেন? কই না তো। এতই যেহেতু টাকা, তাহলে এখানে থাকছেন কেন? চলে যান। আমাদের বাসায় আপনার মতো বেয়াদব ছেলের কোনো জায়গা না। রাগে পূর্ণতার ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে। রীতিমতো এই ছেলেটা ওকে অপমান করছে। মা এই বেয়াদব ছেলেকে খেতেও অফার করেছে, আবার ওকে ডাকতে পাঠিয়েছে। ও তাকে খেতে নয়, আজ বাসা থেকে তাড়িয়ে ছাড়বে। প্রভাত বিস্কুটের প্যাকেট থেকে আর একটা বিস্কুট বের করে কামড় দিয়ে বলল, বিস্কুট খাবে? পূর্ণতা মুখটা হাঁ করে বলল, এত অপমান করছি তাও আপনার লজ্জা লাগছে না এখানে থাকতে? আমাকে আবার বিস্কুট ছাড়ছেন? অল্প বয়সী মেয়েরা দেখতেও যেমন সুন্দরী হয়, তেমনি রাগটাও মাথায় উঠে থাকে। এরা বুঝে কম, লাফায় বেশি। তুমি এখনো বাচ্চা, তোমার কথা ধরে বাসা থেকে চলে যাওয়ার মতো বোকা আমি নয়। বাচ্চাদের সব শুনতে হয় না। বলে প্রভাত ওকে রেখে নিচে নেমে এলো। পূর্ণতা কাঁদবে না হাসবে বুঝতে পারছে না। এই ছেলেকে বাসা থেকে এত সহজে তাড়ানো যাবে না। ভারী নির্লজ্জ ছেলে, এত অপমান করছে তাও যাচ্ছে না। পূর্ণতা বিছানা থেকে অর্ধেক বিস্কুটের প্যাকেট নিয়ে সেটা 2 হাতে মুচড়ে গুঁড়ি গুঁড়ি করে বিছানায় ফেলে চলে আসলো। খাবার টেবিলে এসে পূর্ণতার মেজাজ খারাপ হয়ে গেল। খাবার মুডটাই নষ্ট হয়ে গেল। ওর মা প্রভাতকে জামাই আদর করে খাওয়াচ্ছে, এমন আপ্যায়ন করছে যেন কত আপনের আপন। কই, মেয়েকে তো কখনো এত আদর যত্ন করে খাওয়াই না। ও ছাড়া পৃথিবীর সবাইকে নিয়ে আদিক্ষেতা করতে পারে ওর মা, খালি ওর বেলায় করে না। ও এসে শব্দ করে চেয়ার টেনে ঠাস করে বসলো, নিজের রাগটা প্রকাশ করলো চেয়ারের ওপর। প্রভাত খাওয়া থামিয়ে ওর দিকে তাকালো এক পলক।
রোজিনা বেগম রাগী চোখে ওর দিকে তাকিয়ে বলল, ভদ্রতা শেখনি এভাবে শব্দ করে কেউ? মেয়েটাকে আর ভদ্র বানাতে পারলাম না। পূর্ণতা নাক কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি কি এই বাইরের লোকটার সামনে আমাকে অপমান করা বাদ দেবে না? এখন মনে হচ্ছে এই বাড়ির মেয়ে আমি নয়, উনি এই বাড়ির ছেলে, আর আমি উড়ে এসে জুড়ে বসেছি। রোজিনা বেগম প্রভাতের দিকে তাকিয়ে বললেন, দেখেছো দেখেছো কেমন বেয়াদবের মতো মায়ের সাথে চিল্লিয়ে কথা বলছে? আমার পক্ষে আর এই মেয়েকে ভদ্র বানানো সম্ভব নয়। থাক আন্টি, বাদ দিন, ছোট মানুষ তো, বুঝে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পূর্ণতা খাবারের প্লেট রেখে চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বলল, ধুর, খাবই না। যাকে পায় তার কাছে আমার বদনাম শুরু করে দেয়। তারপর প্রভাতের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে রুমে চলে আসলো। মায়ের বাড়াবাড়ি জাস্ট নেওয়া যাচ্ছে না। বারবার একটা বাইরের ছেলেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে মা। মনে হচ্ছে ও তার সৎ মেয়ে। রাগ নিয়েই বা কতক্ষণ থাকবে? ওর মা এমনই মানুষ যে ও রাগ করলে একটু খাওয়ার জন্য ডাকে না। অন্যদের মা রাগ করলে কত আদর করে আহ্লাদ করে, কিন্তু ওর বেলায় তেমন কিছুই ঘটে না। রাগ করলে ওরই কষ্ট, না খেয়ে থাকতে হবে। ও পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারবে, কিন্তু এই খিদে জিনিসটা সহ্য করতে পারবে না। ওর রাগ উঠলে খিদে আরও বেশি লাগে। 10 মিনিট রাগ জেদ নিয়ে রুমে বসে থাকলো। তারপর নিজের রাগ জেদ এক পাশে ফেলে খাওয়ার জন্য বেরিয়ে আসলো। ততক্ষণে প্রভাতের খাওয়া শেষ। সে ব্যক্তিটা নাই। প্রভাত নাই দেখে প্রশান্তির নিঃশ্বাস ফেলে খাবার টেবিলে বসে নিজেই মায়ের দিকে তাকিয়ে বলল, একটা বাইরের ছেলের জন্য তোমার মেয়ে রাগ করে চলে গেল, আর তুমি তাকে একটু আটকালে না, আর একবার খাবার জন্য ডাকতেও গেলে না। আম্মু, সত্যি করে বলো তো, আমি কি তোমার নিজেরই মেয়ে? রোজিনা বেগম মেয়ের সামনে খাবারের প্লেট দিয়ে বললেন, তোর ন্যাকামি আর কত দেখব? আমি জানি তো 2 মিনিট বাদে নিজেই খেতে চলে আসবি। তুই কি রাগ করে কোনোদিন না খেয়ে থেকেছিস যে আজকে তোকে আমার আহ্লাদ করে খেতে আনতে হবে? পূর্ণতা খাবার খেতে খেতে অভিমানী কণ্ঠে বলল, কোনোদিন একটু আহ্লাদ করেছো আমাকে? সব সময় চড়া হয়ে আমার সাথে কথা বলো। তুমি আমাকে একটুও ভালোবাসো না। বাসায় কেউ আসলে তার সাথে মানুষ এমন বাজে ব্যবহার করে। কথায় কথায় অপমান করছিস। ছেলেটা ভদ্র বলে এখনো কোনো অভিযোগ করলো না তোর নামে। আসার পর থেকেই দেখছি ছেলেটার পেছনে লেগেছিস। তোর মামার বন্ধুর ভাগ্নে হয়। এই ছেলে চলে গেলে মান ইজ্জত থাকবে তোর মামার? আত্মীয় মানুষকে এভাবে অপমান করবি? কত ভালো স্টুডেন্ট জানিস? থাকলে তো আমাদেরই ভালো হবে। তোকেও একটু পড়া দেখিয়ে দিতে পারবে। শুনেছি গণিতে নাকি অনেক ভালো। গণিত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। হলে সিট পাচ্ছে না বলে আমাদের এখানে বিপদে পড়ে থাকতে এসেছে। আত্মসম্মান অনেক। ফ্রিতে থাকতে বলেছিল তোর মামা, কিন্তু বলেছে ভাড়া না দিয়ে থাকবে না। জোর জবরদস্তি করে এখানে পাঠিয়েছে তোর মামার সম্মান রক্ষা করতে এসেছে। না হলে ঢাকা শহরে কি থাকার জন্য বাসার অভাব যে এখানে এসে থাকবে? পূর্ণতা নিজের ভুল কিছু বুঝতে পারল, কিন্তু অহংকারে নিজের ভুল নিজে স্বীকার করতে চাইল না। পূর্ণতা বলল, উনি যতই ভালো স্টুডেন্ট হোক না কেন, মনে রেখো ওনার কাছে আমি পড়ব না। আচ্ছা, না পড়লি, ছেলেটার পেছনে আর লেগে থাকিস না। পূর্ণতা দাঁতে দাঁত চেপে বলল, আমার বয়ে গেছে ওনার পেছনে লেগে থাকতে। আমার কি আর কোনো কাজ নেই? যত সব। পরের দিন পূর্ণতা স্কুলে কদম ফুল ছাড়া আসে। ওইদিকে সবাই চকলেট এনেছে। এখন ফুল না পাওয়ার কেউ ওকে চকলেট দিচ্ছে না। ও নিজের টাকা দিয়ে চকলেট কিনে খেতে খেতে সবাইকে নিয়ে গোল মিটিং বসালো। তারপর প্রভাতের ঘটনা খুলে বলল। সবাই খুব দুঃখ প্রকাশ করলো। আরও এই সুযোগে সবার থেকে চকলেট আদায় করে নিল। পূর্ণতা ওদের কাছে জিজ্ঞেস করলো, বলতো ওই প্রভাতকে আমি কিভাবে শিক্ষা দেব? আমার বাসায় থেকে আমাকে অপমান করে। ওকে শিক্ষা দিতে না পারলে আমি শান্তিতে থাকতে পারছি না। সবাই ওকে একটা দুর্দান্ত বুদ্ধি দিয়ে দিল। পূর্ণতা খুশিতেই বলল, তোদের বুদ্ধি কাজে লাগলে সবাই 2টা করে ফুল পাবি। পূর্ণতা ক্লাসে এসে বিপাকে পড়ল। প্রভাতকে নিয়ে ভাবতে ভাবতে ও ভুলেই গিয়েছিল আজকে ম্যাথ ম্যাম ক্লাস পরীক্ষা রেখেছে। ও তো কোনো প্রিপারেশনই করেনি।
এমনিতে ও ম্যাথে টেনে টুনে 33 থেকে 40 পেয়ে পাস করে। প্রশ্ন নিয়ে পূর্ণতা নখ কাটছে দাঁত দিয়ে, কারোটা দেখারও সুযোগ পাচ্ছে না। পুরো প্রশ্ন ঘেটে ওর একটা প্রশ্ন কমন পড়লো, ও সেটাই লিখে চুপ করে বসে আছে। ম্যাম একবার ওকে জিজ্ঞেসও করলো, অঙ্ক না করে কলম নাড়াচ্ছ কেন? পূর্ণতা বেকাল হাসি দিয়ে বলল, করছি তো ম্যাম। সবাই যখন খাতা জমা দিল, পূর্ণতা খাতা জমা দিল না। কিন্তু ওর পেছনে এক ডাইনি মেয়ে বসেছিল, যার সাথে ওর বন্ধুত্ব নেই, সব সময় ঝগড়া লাগে। সেই মেয়েটা বলে দিল পূর্ণতা খাতা জমা দেয়নি। এই জন্য ম্যাম নিজে এসে পূর্ণতার খাতা টেনে নিয়ে গেল। পূর্ণতার খাতা দেখলে ম্যামের 440 ডিগ্রি রাগ উঠবে, তাই পূর্ণতা খাতা লুকিয়ে রেখেছিল, কিন্তু দিতেই হলো। ম্যাম চলে যেতেই ঝগড়াটে মুড নিয়ে পেছনে তাকালো। সীমা শয়তানি হাসিতে ওর দিকে তাকিয়ে আছে। পূর্ণতা বলল, তোকে আমি দেখে নিব। শনির দশা। সীমাকে শনির দশা বলে ডাকে পূর্ণতা আর ওর ফ্রেন্ডরা। সীমা বলল, আগামীকাল ম্যাম তোর ব্যান্ড বাজাবে, আমরাও দেখব। বলে সীমা ওর ফ্রেন্ডরা গলা ফাটিয়ে হাসতে লাগলো। নিজে মনে হয় কত পাবে, দেখবনি কত পাস। নিজেকে ব্রিলিয়ান মনে করে। মুখ ভেঙচি দিয়ে বলল পূর্ণতা, ব্রিলিয়ান না হলেও তোর মতো পচা স্টুডেন্ট না। এই ক্লাসে একমাত্র তুই সব চাইতে পচা স্টুডেন্ট। প্রতি বছর টেনে টুনে পাস করিস। আল্লাহই জানে এসএসসি কয়বার পাস করবি। আমরা তো সবাই একেবারেই পাস করব, তুই মনে হয় 2-3 বারেও পাস করতে পারবি না। রাগে পূর্ণতা সীমার গালে একটা থাপ্পড় মারল। সীমাও কম না মারতে আসবে, পূর্ণতার বন্ধুরা ওকে টেনে সরিয়ে দিল। সীমাকেও ওর ফ্রেন্ডরা টেনে নিয়েছে। বাংলা স্যার আসতেই সবাই শান্ত হয়ে যায়। পরের দিন পূর্ণতা ক্লাসে আসে না। ম্যামের ধমকও ক্লাসের সবার সামনে লজ্জায় যেতে চায় না, বিশেষ করে সীমার সামনে। সব সময় ওকে টিচ করে কথা বলবে। পূর্ণতা সারাদিন রুমে শুয়ে পেট ব্যথার অভিনয় করলো। ওর মা ওকে হসপিটালে নিয়ে যেতে চাইলো ডাক্তার দেখাতে, কিন্তু পূর্ণতা বলল শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। এই নাটক করার কারণ হচ্ছে গতকাল স্কুলে যাওয়ার পরে ম্যাম যখন ধরবে, ক্লাসে আসোনি কেন, তখনও পেট ব্যথা ছিল বলবে। ম্যাম তো ওর কথা বিশ্বাস করবে না, নিশ্চিত হওয়ার জন্য মাকে কল করবে। আর মায়ের চোখে আজকে অসুস্থ না হলে কাল তো ম্যামকে বিশ্বাস করানো যাবে না। এই জন্য মায়ের সামনে ভালো অ্যাক্টিং করে শুয়ে রইল সারাদিন। সন্ধ্যার আগ দিয়ে পূর্ণতা শোয়া থেকে উঠে বসলো। সারাদিন শুয়ে থেকে শরীর ব্যথা হয়ে গেছে, এখন একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করে আসি যায়। ছাদে এসে ওর মাথা গরম হয়ে গেল। ওর দোলনায় দোল খাচ্ছে প্রভাত, আর তার হাতে একটা বই। পূর্ণতা নাকের পাটা ফুলিয়ে চিৎকার করে উঠল,